নমস্কার, কেমন আছেন সবাই? ভিডিওর টাইটেলটা দেখে নিয়েছেন? হ্যাঁ, আজকের এটাই আলোচনার বিষয় কি শুভেন্দুবাবুর উইকলি ধামাকা। ইয়েস, এই উইকে শুভেন্দুবাবু কী কী ধামাকা করলেন শপথ নেওয়ার পরে, এবং কী কী অ্যাকশন মোডে আছেন, উনি তো অ্যাকশন মোডে আছেন, মানে কী কী অ্যাকশন করলেন এবং ধামাকাগুলো সব বলবো। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। আচ্ছা, ধামাকাটা যে করেছেন না শুভেন্দুবাবু, এটা কিন্তু এরকম না যে শপথ নেওয়ার পরপরই উনি করেছেন, না, এটা ভুল। 9 মে শপথ নেওয়ার আগে থেকেই ধামাকা শুরু হয়ে গেছে। কিভাবে বলুন তো? যখন উনি মনে করে দেখুন, যখন 4 মে, ফোর্থ মেতে যখন কাউন্টিং হচ্ছিল, কাউন্টিংয়ের সময়ই কিন্তু যখন আমরা মনে করে দেখুন কাউন্টিংটা যখন মাঝামাঝি অবস্থায় গেছে সেদিনটা, 4 মের দিন, তখনই মানে মোটামুটি বিজেপি যখন একটা ভালো জায়গায় মোটামুটি ধরে নেওয়া হয়েছে যে জিতছে, তখন থেকেই কিন্তু অ্যাকশান শুরু। অ্যাকশানটা কি মনে করে দেখুন, যে পুরো একটা সিআরপিএফের গোটা ইউনিট সোজা চলে গেল নবান্নে গিয়ে ওখানে পুরোপুরি একটা ব্যারিকেড তৈরি করা হলো। সেই ব্যারিকেড থেকে কি করা হলো? সার্চিং কাদের? যারা ওখান থেকে ফাইল নিয়ে ঢুকছে, যদি কোনো ফাইল নিয়ে ঢোকে তারা সেই আদৌ কোনো ফাইল নিয়ে ঢুকছে কিনা সেটা সার্চিং, আর যারা বেরিয়ে যাচ্ছে ভেতর থেকে তাদের কাছে কোনো ফাইল আছে কিনা ভেবে দেখুন। মানে বাইরে থেকে কেউ আসলে তার ব্যাগ চেকিং হচ্ছে, ভেতর থেকে কেউ বাইরে গেলে, অফিস থেকে মানে নবান্ন অফিস থেকে কেউ বাইরে গেলে সব সরকারি এমপ্লয়ি থরো চেকিং। এটা কোনো দিন আপনি ভাবতে পেরেছেন যে এক্সিস্টিং গভর্নমেন্ট অলরেডি আছে, নতুন গভর্নমেন্ট কিন্তু তখনও শপথ হয়নি, তখনও যদিও একটা আন্দাজ হয়ে গেছিলো আমাদের সবার যে কারা জিতছে, কিন্তু যদিও নতুন গভর্নমেন্ট শপথ নেয়নি কিন্তু আবার, এবং এক্সিস্টিং গভর্নমেন্টও তখনও পুরোপুরি চলে যায়নি, মানে মধ্যে কথা হচ্ছে রেজাল্ট ডিক্লেয়ার হয়নি, তা সত্ত্বেও কিন্তু অ্যাকশন শুরু হয়ে গেছে নবান্নে। এটাই হচ্ছে ধামাকার প্রথম পর্ব। এবং সত্যি কথা বলতে কি, আমি এতদিন এই 7টা দিন, মানে উনি আজকে হচ্ছে আপনার 17 তারিখ, মানে উনি শুভেন্দুবাবু শপথ নেওয়ার পর এই কটা দিন যা করিতকর্মভাবে কাজ করেছে ওনার সরকার, সত্যি কথা বলছি, ভারতীয় রাজনীতিতে এবং স্পেসিফিক্যালি পশ্চিমবঙ্গের রাজনীতিতে এরকম করিতকর্ম সরকার দেখা যায় না। মানে আমি যেটা বললাম একটু আগে, এক্সিস্টিং সরকারকে ওনাকে ক্ষমতা থাকা সত্ত্বেও তার উপর অ্যাকশন নিয়ে নেওয়া, পুরো সিআরপিএফ দিয়ে নবান্ন ঘিরে ধরা, প্লাস ওদেরকে কেউ বেরিয়ে যাচ্ছে না, কাউকে বেরোতে না দেওয়া, ফাইল নিয়ে ঢুকতে না দেওয়া, কোনো কিছু ফাইল দিয়ে বেরিয়ে পুরো খানা তল্লাশি করা উপর থেকে নিচ অব্দি, এবং সেখান থেকে শুরু করে এখন অব্দি যে কটা অ্যাকশন উনি নিয়েছেন, দিস ইজ মার্ভেলাস। মানে আমার তো আমি জানি না, আমি খুব বড় রাজনীতিবিদ নই, কিন্তু এরকম অ্যাকশন, মানে এরকম চটজলদি কাজ এরকমভাবে কোনো এক সরকার নিয়েছে বলে আমি তো জানি না। এখন পশ্চিমবঙ্গের কোনো সরকার এখন অবধি আমার মেবি আপনাদের যদি কেউ এরকম সরকার আগে কিছু করেছে বলে জেনে থাকে, আমরা কমেন্ট করবেন, আমার তো জানা নেই। আর ব্যাপারটা হচ্ছে যে দেখুন, উনি কেন আমি যতবার শুভেন্দুবাবুকে দেখি আমার ততবারই একটা জিনিসের কথা মনে পড়ে যায়। ওনাকে রিলেট করা যায় ওই নায়ক সিনেমাটা, মনে আছে আপনার? নায়ক, অনিল কাপুরের নায়ক, হিন্দি ছবি। তাকে 7 দিনের মধ্যে দায়িত্ব দেওয়া হয়েছিল সিএম হয়ে, 7 দিনের মধ্যে পুরো সব কিছু, পুরো তখনকার জন্য করাপশন যেটা হচ্ছে সেটা চেঞ্জ করার। তো যাই হোক, ওটা সিনেমা, কিন্তু ওটা যে বাস্তবসম্মত কোনোদিন হতে পারে না, কেউ ভাবতে পারে না যে এটা হবে। কিন্তু শুভেন্দুবাবু যে স্পিড ধরেছেন, আমার মনে হয় উনি 7 দিন না হোক, 7 দিনের তো নয়, বাট উনি খুব 5 বছরে খুব তাড়াতাড়ি, মানে একটা বিশাল কিছু আপনারা পশ্চিমবঙ্গে একটা বিরাট বড় উন্নতি বা বিশাল কিছু আমরা এক্সপেক্ট করতেই পারি। যাই হোক, এবার সোজা চলে যাই আমাদের খবরে, কী কী নিয়ে আলোচনা করব। আচ্ছা, এই যে কর্মসূচিগুলো ওনারা হাতে নিয়েছেন এবং কী কী কাজ করেছেন, ইনিশিয়েট করেছেন, সেগুলো একের পর এক বলবো। ব্যাপারটা হচ্ছে সিরিয়ালি না বলবো না হয়তো, কিন্তু আমি শুরু করবো প্রথমে যে খবরটা আমার সবথেকে প্রিয়, আমার সবথেকে ভালো লেগেছে যে খবরটা, সেটা দিয়ে শুরু করি। সেটা হচ্ছে কোনটা বলুন তো? এই যে এটা নিয়ে আমি আগেও ভিডিও করেছিলাম, সেটা হচ্ছে অভয়াকাণ্ড, আরজিকর কেসে আপনারা হয়তো জানেন যে 3জন আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। হ্যাঁ, আরজিকর কেসের যে 3জন গত 14 মে
মে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের সেই ঘটনায় যারা গাফিলতি করেছিল, যে 3 জন অফিসার গাফিলতি করেছিল তাদেরকে সাসপেন্ড করেছেন। যে প্রভাবশালী সোকল, দেখুন এরা হচ্ছে প্রভাবশালী এবং এরা রেসপন্সিবল না, রেসপন্সিবলের থেকে বেশি এরা প্রভাবশালী। প্রভাবশালীদেরকে সাসপেন্ড করে সাময়িক সাসপেন্ড করেছেন। এবার কারা কারা, এদের নাম হচ্ছে, ইনি হচ্ছেন, একজন হচ্ছেন বিনীত গোয়েল, ইনি হচ্ছেন তৎকালীন পুলিশ কমিশনার 1988 ব্যাচের। দ্বিতীয়জন হচ্ছে ইন্দিরা মুখার্জি, তৎকালীন ডিএসপি সেন্ট্রাল ডিভিশন, এবং অভিষেক গুপ্ত তৎকালীন ডিসিপি। আচ্ছা, ইন্দিরা মুখোপাধ্যায় হচ্ছে তৎকালীন ডিসিপি সেন্ট্রাল ডিভিশন, আর অভিষেক গুপ্ত হচ্ছে তৎকালীন ডিসিপি নর্থ ডিভিশন। তো এই 3 জন অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। ভেরি গুড ডিসিশন, ওয়েল ডান, ভেরি ওয়েল ডান। আচ্ছা, তাদের বিরুদ্ধে কী কী গুরুতর অভিযোগ আনা হয়েছে, কী কারণে তাদের সাসপেন্ড করা হয়েছে? তাদের হচ্ছে তদন্তে গাফিলতি এবং সঠিক এফআইআর করতে ব্যর্থতা। স্বাভাবিক, সেটা আমরা জানি কেন করেছিলেন এবং কাদের প্রভাবে করেছিলেন এটা আপনারাও জানেন। ভুক্তভোগীর পরিবারকে টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা, এটাও স্বাভাবিক। আমাদের এখনকার মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে মেয়ের মৃতদেহ পড়ে থাকা অবস্থাতেই অভিষেক গুপ্ত টাকা অফার করার চেষ্টা করেছিলেন। শুভেন্দুবাবু এটা জানিয়েছেন যে মেয়ের মৃতদেহ থাকা সত্ত্বেও এই ভদ্রমহিলাকে, মানে দেবনাথ ম্যাডামকে টাকা অফার করা এবং তার হাজব্যান্ডকে টাকা অফার করা হয়েছিল, এবং অনুমতি ছাড়াই প্রেস কনফারেন্স করা এবং তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা, এই হচ্ছে অভিযোগ। এবং বিভাগীয় তদন্ত শুরু হয়েছে এবং সমস্ত কিছু খতিয়ে দেখা হবে। এবং এটা আমি চাইবো, আমি তো ভগবানে বিশ্বাস করি, আমি চাইবো খুব তাড়াতাড়ি এটা নিষ্পত্তি হোক। এবং শুধু এই 3 জনকে সাসপেন্ড করলে হবে না, এরা হচ্ছে বলে না যে দাবার বোরে রাজা মন্ত্রী সব পিছনে আছে, এদেরকে তাড়াতাড়ি ধরুন। এবং শুভেন্দুবাবু আরেকটা কথা বলেছেন যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নজর আছে, মুখ্যমন্ত্রীর এক্স মুখ্যমন্ত্রী মমতা দিদি, ওনার ওপরেও নজর আছে এই ব্যাপারটা নিয়ে। তো দিদি, আপনিও সাবধানে থাকুন। আচ্ছা, দ্বিতীয় খবরে আসি। দ্বিতীয় খবর হলো, এবং উনি যে কেন্দ্রীয় প্রকল্পগুলো নেওয়া হয়েছে, সেন্ট্রাল থেকে যে প্রকল্পগুলো, ওগুলো বাস্তবায়িত করতে হবে। ওর মধ্যে কী কী আছে? আয়ুষ্মান ভারত, যেটা প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে, এবং পিএম আরোগ্য যোজনার কাজ রাজ্যে শুরু হয়ে গিয়েছে। এছাড়াও সরকারের বন্ধ রাখা বা এড়িয়ে চলা সমস্ত কেন্দ্রীয় প্রকল্প, যেমন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, পিএমশ্রী, এটা প্রধানমন্ত্রী বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও আরেকটা খুব দারুণ প্রকল্প, এবং উজ্জ্বল যোজনা এখন থেকে সারা রাজ্যে সক্রিয়ভাবে কার্যকর করা হচ্ছে। খুব ভালো খবর। এবং তৃতীয় খবর, এটাও আমার একটা খুব ফেভারিট খবর। একটি বড় পদক্ষেপ হিসেবে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়ার জন্য বিএসএফকে জমি হস্তান্তরিত করা হয়েছে, এবং মুখ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী 45 দিনের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে। ব্যারিকেড বিএসএফকে আগামী 45 ডেজের মধ্যে, দিনের মধ্যে পুরো জমিটা দিয়ে দেওয়া হচ্ছে। এটা খুব ভালো খবর। এবার এই তারের তলা দিয়ে আসা যারা সব আছে, আপনারা জানেন কারা, ওই ওপার থেকে এপারে আসা পুরোপুরি বন্ধ। এবার আসল বহিরাগতদের ধরা হবে। ওই দিদি বলে না বহিরাগত, এবার আসল বহিরাগতদের কারচুপি বন্ধ। আচ্ছা, পাশাপাশি রাজ্যের আইনি ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হয়েছে। পুরনো সিআরপিসির পরিবর্তে পশ্চিমবঙ্গ এখন পুরোপুরি ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস মেনে চলবে, যা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। তারপরের খবর কি? নিয়োগের ব্যাপারে। আর আচ্ছা, এটাও একটা খুব দারুণ খবর, কিন্তু রাজ্যে শিক্ষিত যুবকদের, সরকারি কর্মচারীদের যে মেয়াদ বাড়িয়ে দেওয়া হলো, ঊর্ধ্বসীমা বাড়ানো হয়েছে 5 বছর, মেয়াদের ঊর্ধ্বসীমা 5 বছর বাড়ানো হয়েছে, যাতে বহু যোগ্য প্রার্থী আবেদনের সুযোগ পান। আচ্ছা, প্রশাসনিক স্বচ্ছতা ফেরাতে জানানো হয়েছে এখন থেকে রাজ্যের আইএএস আইপিএস অফিসারদের কেন্দ্রীয় সরকারের ট্রেনিং প্রোগ্রামে অংশ নিতে হবে। এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জুন 2025-এর নির্দেশ মেনে রাজ্যে অবিলম্বে জাতীয় সেন্সাস এর কাজ শুরু করে দেওয়া হয়েছে, যা আগে সরকার স্থগিত রেখেছিল। এটাও খুব ভালো একটা নিউজ। রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের আইনি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে নতুন সরকার। এর পাশাপাশি এটাও একটা দারুণ খবর যে এর পাশাপাশি 326 জন শহীদের পরিবারের জন্য কল্যাণমূলক সহায়তা এবং সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে।
সরকারের মূল লক্ষ্য হলো স্বচ্ছতা এবং সংবিধান মেনে কেন্দ্রীয় সরকারের সাথে সমন্বয় রেখে চলা। এটাও একটা দারুণ খবর। 326 জন শহীদের পরিবারের জন্য যে কল্যাণ, যারা কর্মীদের যারা এই তার পরিবার পরিজনদের হারিয়েছেন, তাদের জন্য এটা খুবই সুখবর। লাস্টলি আমি আসব আরেকটা আসল খবর, যেটা শেষের জন্য রেখে দিয়েছি। সেটা হচ্ছে কার বলুন তো? আমাদের আদরের ভাইপোর খবরটা শুনবেন না? ভাইপোর বিরুদ্ধে প্ররোচনামূলক ভাষণ দেওয়ার জন্য এফআইআর করা হয়েছে। এই অসামাজিক তত্ত্ব বা অরাজনৈতিকও না, অরাজনৈতিক তত্ত্ব, অসামাজিক তত্ত্ব, যাই আপনি বলুন, একটি অসামাজিক তত্ত্ব বললেই ভালো হবে সব থেকে বেশি। এই অসামাজিক তত্ত্বের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। কি 2026 সালে নির্বাচনে উস্কানিমূলক এবং উত্তেজনাকর ভাষণ দেওয়ার অভিযোগে 15 মে 2026 বিধাননগর উত্তর সাইবার ক্রাইম থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। কী অভিযোগ? 27 এপ্রিল থেকে 3 মের মধ্যে বিভিন্ন প্রচারে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লক্ষ্য করে হুমকি এবং উস্কানিমূলক মন্তব্য করেছিলেন, যা জনশান্তি বিঘ্নিত করতে পারে। এটা আপনারা জানেন। পুষ্পা, টিভির পুষ্পা নয়, অরিজিনাল পুষ্পা, গাড়ির ওপর দাঁড়িয়ে 4 তারিখ বিকেলে সবাইকে দেখে নেব, কে কার কটা বাবা, কে কার বাবা, মনে আছে? আমি এগুলো বলতে চাই না, এসব খবর আপনারা জানেনই, আমরা টিভিতে যারা দেখেছেন। এবার আসল অ্যাকশন শুরু। ভাইপো, তুমি কোথায় যাইবো? তোমার উপর আসল অ্যাকশন শুরু হবে, জাস্ট ওয়েট। এই মামলাটি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে, জানেন? মামলাটি আমি আপনাদের বলছি, মামলাটি বিএনএস ধারায় 196, 196, 192 এবং 351 সেকশন 2 এবং 351 সেকশন 1C-তে জনপ্রতিনিধিত্ব আইনের 123(2) এবং 125 ধারায় দায়ের করা হয়েছে। এই ধারা, এগুলো জামিনযোগ্য ধারা। এগুলো আই হোপ এগুলো ওনার এগেনস্টে ভালো রকমের অ্যাকশন নেওয়া হোক এবং অদূর ভবিষ্যতে একে জেলে দেওয়া উচিত। এই অসামাজিক তত্ত্বকে কোনো বাইরে রাখা উচিত না। এটা একটাই গন্তব্যস্থল, সোজা জেল। কারণ তাহলেই এদের শিক্ষা হবে। এবং এই যে আরেকটা কথা আমি বলতে শেষ করছি, আরেকটা কথা বলি, লাস্ট ইনফরমেশন। ওই যে আরেক পুষ্পা আছে না, রাইট হ্যান্ড অভিষেকের, জাহাঙ্গীর খান, ফলতার পুষ্পা, ওর পেছনেও পুলিশ গেছে। ওকেও দেখবেন, 2 ভাই একই জায়গায় একই সেলে গড়ার ধরে দাঁড়িয়ে আছে। ছবিটা খুব তাড়াতাড়ি আসবে, আপনারা দেখবেন। যাই হোক, ওভারঅল শুভেন্দুবাবুকে স্যালিউট। উনি ওপেনিং ইনিংসটা দুর্দর্শভাবে করেছেন। মানে একবারে মারমার কাট 10 ওভারে 100 রান করে দিয়েছেন অলরেডি উনি। 4 আর 6 মোডে আছেন অবধি। তো উনি একেবারে ফুল মোডে, অ্যাকশন মোডে আছেন। দারুণ স্টার্ট করেছেন। আমাদের অনেক আশা ওনাকে নিয়ে। আশা করি উনি ভবিষ্যতে আরও আমাদের সুখবর, আরও ভালো ভালো সুখবর আমার জন্য অপেক্ষা করছে। আমরা ওটা জানতে পারবো আরও ভালো ভালো কিছু। সর্বশেষে অভয়ার মার জন্য আমি আবার বলবো, আমার খুব আশা, জানেন তো, যে ওনার কেসটা খুব তাড়াতাড়ি সলভ হোক, আসল কালপিটটা ধরা পড়ুক। কারণ আসল কালপিটটা যদি ধরা পড়ছে, মনে রাখবেন, আপনার ফ্যামিলি, আমার ফ্যামিলি, আমাদের মা বোনেরা, আপনার মা বোনেরা কেউ সুরক্ষিত নেই। ওর আগে ধরা পড়া সব থেকে বেশি জরুরি। যাই হোক, ভিডিওটা একটু বড় হয়ে গেল, কিন্তু আশা করি আপনাদের ভালো লেগেছে। এই ছিল এই সপ্তাহের রোজনামচা, এই 1 সপ্তাহের উইকলি রাউন্ড আপ, যেটা আমি প্রমিস করেছিলাম আপনাদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর কিছু আপনাদের বলার থাকলে ভিডিওতে কমেন্ট করবেন। আর যদি কোনো ভিডিও আপনি চান যে আমি কোনো একটা টপিকের ওপর ভিডিও নিয়ে আসি, জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব সেই টপিকের ওপর ভিডিও বানানো। ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ। নমস্কার।